জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো দেখো, আজকে আমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা যারা যারা আমাকে মেসেজ করেছো যে স্যার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আমাদের কিছু করিয়ে দিন, তো তোমাদের জন্য আজকে আমি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র নিয়ে এসেছি। দেখো, 9/2/2023 সালের আসা প্রশ্নপত্র, ফার্স্ট শিফটে আসা প্রশ্নপত্র এটি, জিকে এবং জিএস। দেখো, জিকে এবং জিএস তোমাদের 20টা প্রশ্ন থাকে, তাই তো, এবং প্রত্যেকটির মান কত থাকে? 2 করে থাকে। তার মানে জিকে এবং জিএস থেকে কত আসে? টোটাল 40 নম্বরের কিন্তু আসে। তো দেখো, এসএসসি জিডি এক্সাম পাস করার জন্য আমাদের কিন্তু এটা জিকে এবং জিএস কিন্তু খুবই ভাইটাল একটা চ্যাপ্টার, ঠিক আছে। তো আমরা এই যে 2023 সালে আসা ফার্স্ট শিফটে আসা প্রশ্নপত্রগুলো আমরা দেখব এবং দেখে অ্যানালাইসিস করব, এবং অ্যানালাইসিস দেখে দেখে আমরা কি করব, আমাদের যে রুটিন অনুযায়ী যে ক্লাস, সেই রুটিন অনুযায়ী ক্লাস করব, ঠিক আছে। কোন অধ্যায় থেকে কি ধরনের পরীক্ষায় আসতে পারে প্রশ্নপত্র, সেগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আমাদের এই ক্লাসে কিন্তু আলোচনা করব, ঠিক আছে। তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন হচ্ছ, যারা আজকে প্রথম আমাদের এই চ্যানেলটাকে দেখছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, ঠিক আছে। তো চলো শুরু করি। 2026কে টার্গেট রেখে আমাদের এই ক্লাসগুলি কিন্তু চলছে। তো তার আগে আমি বলে রাখি যে এসএসসি জিডি, কি বললাম, এসএসসি জিডি আমাদের যে নেতাজি সুভাষ ব্যাচ চলছে আমাদের এসএসসি জিডির উপর ভিত্তি করে, তার রুটিনে আমাদের কি কি রয়েছে দেখো। 9টার সময় ক্লাস শুরু হয়, 12টার সময় হয়, এবং সন্ধ্যা 7টার সময় কিন্তু আমাদের এই 3 টাইমে কিন্তু আমাদের কি হয়, ক্লাস হয় এসএসসি জিডি উপর ভিত্তি করে। আমাদের কি তোমাদের জন্য রেখেছি স্পেশাল হচ্ছে আমাদের নেতাজি সুভাষ ব্যাচ, ওকে, সেটার রুটিন আমি কবে কবে পড়াই। দেখো, আমার ক্লাস পাচ্ছ তোমরা সোমবার পাচ্ছ ইতিহাস ক্লাস, আর পাচ্ছ তোমরা শুক্রবার ভূগোল ক্লাস, ঠিক আছে। ইতিহাস ক্লাস পাচ্ছ সোমবার 12টার দিকে, এবং ভূগোল ক্লাস পাচ্ছ সন্ধ্যার 7টার দিকে। তো এই হলো আমাদের রুটিন। রুটিনটা সম্পূর্ণ দেখে নাও, শুধু আমি আমারটা বলে দিলাম, এবং বাকি স্যারেরাও কিন্তু করায়। যেমন রবিবার রয়েছে তোমাদের হিন্দি, ইকোনমি মানে অর্থনীতি, রিজনিং রয়েছে, ঠিক আছে। সোমবার পলিটিও রয়েছে, বুধবার কি রয়েছে, গণিত রয়েছে, মঙ্গলবার গণিত, বুধবার হিন্দি প্লাস গণিত, এবং শনিবার গণিত। এবং অনেকেই তোমরা জিজ্ঞাসা করতে পারো যে বাকি দিনগুলো, বাকি সময়গুলোতেও কিন্তু ক্লাস হয় আমাদের, ঠিক আছে, অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে হয়। যেমন আমি বলতে পারি আমাদের ডাব্লিউবিপি কিন্তু এক্সামের উপর ভিত্তি করেও কিন্তু ক্লাস কিন্তু দেওয়া হচ্ছে। ডাব্লিউবিপির কনস্টেবল 2025কে টার্গেট করেও কিন্তু আমাদের ক্লাস চলছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিবে, ঠিক আছে। আর কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কিন্তু তোমরা মেসেজ করে জানাবে। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, ড্যাশ মানে এখানে শূন্যস্থান রয়েছে, ড্যাশ ব্যয়ের প্রধান বিষয়গুলি হলো সুদ প্রদান, প্রতিরক্ষা পরিষেবা এবং ভর্তুকি। তো এটি আসছে ফার্স্ট শিফটে আসা 2023 সালে আসা প্রশ্নপত্র, পরিকল্পনা, বজ্র, অপরিকল্পনা, পরিবারের। তো ড্যাশ ব্যয়ের প্রধান বিষয়গুলি হলো সুদ প্রদান, প্রতিরক্ষা পরিষেবা, ভর্তুকি। তো আমাদের অপশন নাম্বার সি হচ্ছে অপরিকল্পনা, ঠিক আছে। অপরিকল্পনা হচ্ছে আমাদের কি, সুদ প্রদান, প্রতিরক্ষা পরিষেবা প্লাস ভর্তুকি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কি রয়েছে, 2022 শীতকালীন প্যারা অলিম্পিক গেমস ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল। অ্যাকচুয়ালি প্যারা অলিম্পিক গেমস, তাই তো, 4 বছর অন্তর অন্তর হয়। কত বছর অন্তর অন্তর হয় অলিম্পিক গেমস? 4 বছর অন্তর অন্তর। আর প্যারা অলিম্পিক গেমস হচ্ছে যারা বিকলাঙ্গ মানুষ তাদের জন্য এই প্যারা অলিম্পিক গেমস কিন্তু চালু করা হয়, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্যারা অলিম্পিক গেমস কিন্তু অনুষ্ঠিত হয়, কারণ যুদ্ধের পরে যেসব সৈন্যরা যাদের হাত কেটে গেছে, যাদের পা কেটে গেছে, ঠিক আছে, তো বিভিন্ন বিকলাঙ্গ যে সৈন্যবাহিনী ছিল, প্লাস এসব যারা হচ্ছে বলতে পারি যারা হচ্ছে পঙ্গু, মানে এক টাইপের কোনো জিনিসের উপর, বা কারো হাত নেই, কারো পা নেই, ঠিক আছে, বিভিন্ন জায়গায় কেটে গেছে, তো এই ধরনের মানুষেরাও কিন্তু এই গেমসে কিন্তু সদস্য হতে পারে। সদস্য বলতে এই গেমসটা তারাও কিন্তু খেলতে পারে, ঠিক আছে, প্যারা অলিম্পিক গেমস। তো দেখো, 2022 সালে শীতকালীন প্যারা অলিম্পিক গেমস ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল।
সেটা কোথায়? ভারত, জাপান, চীন না রাশিয়া? তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে, চীন দেশে হয়েছিল 2022 সালে শীতকালীন প্যারা অলিম্পিক গেমস। এবার দেখো 1960 সালে রোমে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়, মানে প্রথম রোমে কিন্তু প্যারা অলিম্পিক গেমস চালু হয়। কিন্তু কথিত রয়েছে যে 1948 সালেও নাকি প্রথম প্যারা অলিম্পিক গেমস চালু করা হয়েছিল, মানে অতটা স্বতঃস্ফূর্ত হবে না, ছোট্ট আকারে মাঝারি আকারে কিন্তু করেছিল সৈন্যদের জন্য। ঠিক আছে, এবার দেখো কি রয়েছে, 2024 সালে প্যারা অলিম্পিক্স প্যারিসে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এগুলো হচ্ছে কি পয়েন্টস, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপকামিং যে আমাদের এক্সাম রয়েছে 2026 সালে, সেগুলোর জন্য কিন্তু এই দুটো পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বোঝা গেল? নেক্সট দেখো কি বলছে, ড্যাশ সালে বাবর ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে পরাজিত করেন। যেটা তোমাদের ক্লাসে আমি করিয়েছি, বারবার বলি এগুলো আমি, 1526, 1528, 1530, 1532। তো ড্যাশ সালে বাবর এবং ইব্রাহিম লোদিকে পানিপথে পরাজিত করেছিল। দেখো অপশন নম্বর এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, ইব্রাহিম লোদি এখানে পরাজিত হয় এবং নিহত হয়, মারা যায়। বাবর মাত্র 10,000 সৈন্য নিয়ে এসেছিল। কত হাজার? 10,000, একক দশক শতক হাজার, ওকে 10,000। আর ইব্রাহিম লোদির 1 লক্ষ সৈন্য ছিল, একক দশক শতক হাজার অযুত লক্ষ। বোঝা গেল? তো দেখো এই 10,000 এবং 1 লক্ষের মধ্যে কিন্তু যুদ্ধ হয়। পানিপথ, পানিপথ এখন বর্তমানে কোথায়? পানিপথ যদি আমরা দেখি বর্তমানে আমাদের হরিয়ানা জেলায়, সরি হরিয়ানা রাজ্যে, জেলা তো হবে না, রাজ্যে। ঠিক আছে, পাঞ্জাবটা টুকরো হয়ে হরিয়ানা রাজ্য হয় এবং হরিয়ানা রাজ্যে বর্তমানে আমাদের পানিপথ অবস্থিত। সেখানে এই পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। অ্যাকচুয়ালি পানিপথের 3টা যুদ্ধ হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, তৃতীয় যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, এবার দেখো কেন হেরে যায় এটা নিয়ে একটু বলে দিই। কারণ দেখো বাবর ভারতের মাটিতে সেই সময় প্রথম কামানের ব্যবহার করেছিল। কি ব্যবহার করেছিল? কামান। বাবর ভারতের মাটিতে প্রথম কামান ব্যবহার করেছিল। এছাড়াও রুমি, কি রুমি কৌশল অবলম্বন করেছিল। বোঝা গেল? বাবর কেন জিতেছিল? বাবর ভারতের মাটিতে প্রথম কামানে ব্যবহার করেছিল, প্লাস রুমি কৌশল অবলম্বন করেছিল। এই রুমি কৌশলটা কি? রুমি কৌশল হলো এক ধরনের কৌশল যেটা হচ্ছে বড় বড় জাহাজকে ডুবিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে, পাথর ছুঁড়ে ছুঁড়ে। ঠিক আছে, তো এটা করেছিল বাবর। বাবর এছাড়াও এটা কিন্তু তার প্রথম অ্যাটাক নয় ভারতে। বাবর এটা হচ্ছে 5 নাম্বার অ্যাটাক ছিল। কত নাম্বার? 5 নাম্বার অ্যাটাক করেছিল এবং লোদি বংশের শেষ রাজা ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল। এবার পরাজিত করার পর বাবর ভারতের মাটিতে পর পর 4টা যুদ্ধ করেছিল। কয়টা যুদ্ধ করেছিল? 4টা যুদ্ধ করেছিল এবং 1530 সালে কিন্তু বাবর মারা যায়। কত সালে বাবর মারা যায়? 1530 সালে। প্রথম পানিপথের যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, তারপর ঘরঘোড়ার যুদ্ধ, লাস্ট মনে হয় চৌসার যুদ্ধ, এরকম একটা কিছু হবে, এখন বর্তমানে মনে পড়ছে না। তো টোটাল বাবর কতগুলো যুদ্ধ করেছিল? টোটাল 4টা যুদ্ধ করেছিল। ঠিক আছে, এবার 1530 সালে বাবর কিন্তু মারা যায়। এবার দেখো 1526 সালে সংগঠিত পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। এবার দেখো পরে রয়েছে কি পানিপথের দ্বিতীয় যুদ্ধ, ভীষণ ইম্পর্টেন্ট, 1556 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? 1556 সালে হয়। দেখো কে হয়েছিল? আদিল শাহের সেনাপতি হচ্ছে হিমু ছিল। হিমু যুদ্ধ করেছিল, হিমু বিক্রমাদিত্য এবং আকবরের মধ্যে যুদ্ধ হয়েছিল। আকবরের মধ্যে কে করেছিল? বৈরাম খা। কি করেছিল? বৈরাম খা। আকবরের পিতৃতুল্য বলা যায়, কারণ আকবর সেই সময় খুবই নাবালক ছিল। ঠিক আছে, নাবালক কিংবা আমরা সাবালকও বলতে পারি, কারণ 18 বছরের নিচে ছিল সে। ঠিক আছে, তাই আকবরের পিতৃতুল্য কি করেছিল এখনই বললাম। তো তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধ হওয়ার পরে হিমু যুদ্ধে পরাজিত কিন্তু হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধে। এইবার দেখো পানিপথের তৃতীয় যুদ্ধটা কি? পানিপথের তৃতীয় যুদ্ধ যেটা 1761 সালে হয়েছিল। এই যে প্রত্যেকটা যে যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং কাদের মধ্যে হয়েছিল? ভীষণ ভাইটাল। ঠিক আছে, এটি মারাঠা এবং আহমেদ শাহ
দুররানির মধ্যে এই যুদ্ধ হয়েছিল এবং মারাঠারা এখানে পরাজিত হয়েছিল, ঠিক আছে। এবং এই যে আমরা যদি দেখি আহমদ শাহ দুররানি কিন্তু জিতেছিল। এরা ছিল আফগান, এরা কারা কারা ছিল? আফগান ছিল, ঠিক আছে। এর নাম যদি না থাকে তাহলে কি থাকবে? আফগান থাকবে, ঠিক আছে। তো এই যুদ্ধগুলো কিন্তু হয়েছিল। নেক্সট দেখো, কোন স্থানের চাপের বন্টন শীতকালে ভারতের আবহাওয়ার অবস্থাকে প্রভাবিত করে? এ আন্টার্কটিকা, বি দক্ষিণ পূর্ব এশিয়া, সি উত্তর আমেরিকা, ডি মধ্য এবং পশ্চিম এশিয়া। তো কোন স্থানের চাপের বন্টনে হচ্ছে শীতকালে ভারতের আবহাওয়া অবস্থানকে প্রভাবিত করে? অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, মধ্য এবং পূর্ব এশিয়া। বোঝা গেল? এটাও আমরা ক্লাসে কিন্তু করেছিলাম, আমি কিন্তু এটা ক্লাসে কিন্তু করিয়েছিলাম তোমাদের, ঠিক আছে। আর সাইবেরিয়া থেকে যে বাতাসটা আসে, ঠান্ডা বাতাসটা, সেটা কিন্তু আমাদের কি এই হিমালয় যে রয়েছে, হিমালয় কিন্তু এই সাইবেরিয়ার যে বাতাসটা, ঠান্ডা আবহাওয়াটা রয়েছে, সেটাকে কিন্তু ভারতে আসতে বাধা দেয়, ঠিক আছে। যার ফলে আমাদের ভারতকে এক ধরনের সুস্থ করে রেখেছে কে? এই হিমালয়। কিন্তু নইলে সাইবেরিয়া থেকে বাতাস আসতো, প্লাস আমাদের এইদিকে কিন্তু প্রচন্ড ঠান্ডা হতো, ঠিক আছে। শীতকালে প্রচন্ড ঠান্ডা হতো আমাদের এই জায়গাটার মধ্যে, ভারতের মধ্যে। নেক্সট দেখো, পরের প্রশ্ন কি রয়েছে, নেক্সট প্রশ্ন, ভারতের একটি সংসদীয় সরকার রয়েছে যা ড্যাশ সংবিধান থেকে কিন্তু ধার করা একটি বৈশিষ্ট্য। তো দেখো, কোনো না কোনো যে অংশগুলো রয়েছে ভারতের, সেগুলো কিন্তু আমরা ধার করে নিয়েছি, ঠিক আছে। বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের সংবিধান থেকে কিন্তু আমরা ধার করে নিয়েছি। কারণ আমাদের সংবিধান, ভারতের সংবিধান বা আমাদের সংবিধান যদি আমরা দেখি, পৃথিবীর মধ্যে সব থেকে বড় লিখিত কিন্তু সংবিধান, ঠিক আছে। তো দেখো অপশনগুলো দেখে নেই, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি, ব্রিটেন দেশ থেকে। ব্রিটেন বলতে আমাদের যুক্তরাজ্য, কি যুক্তরাজ্য, ব্রিটেন বলতে কি যুক্তরাজ্য, বা আমরা বলতে পারি ব্রিটেন বলতে হচ্ছে আমাদের লন্ডন। লন্ডন যদিও শহর, অনেকে লন্ডন বললে চিনবে। তো দেখো, সরকারের সংসদীয় রূপ ব্রিটিশ সংবিধান থেকে গৃহীত হয়। আইনের শাসন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, গভর্নরের পদ নেওয়া হয়েছে। কারণ দেখো, প্রায় 200 বছর আমরা যদি দেখি, এই ইংরেজরা বা ব্রিটিশরা ভারতে কিন্তু শাসন কার্য করেছিল। তো তাদের এখান থেকে কিন্তু গৃহীত করা হয়েছে আমাদের যে রাজ্যপাল রয়েছে, যাকে আমরা গভর্নর বলি, এবং আইনসভা যে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট, আইনের শাসন, এগুলো কিন্তু সবগুলো আমরা কোথা থেকে নেই? আমরা ব্রিটেনের সংবিধান থেকে কিন্তু নেই। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট, আয়ারল্যান্ড সম্পর্কে আমরা দেখব। দেখো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ঠিক আছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ডিআইএসপি মনে হয় এর পুরো নাম। রাজ্যসভার সদস্যদের মনোনয়ন, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। আমরা এটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছি। আরেকটা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে, যেটা হচ্ছে ইউনাইটেড স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আমেরিকা বোঝাচ্ছে। দেখো, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা এবং প্রস্তাবনার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে আমরা নিয়েছি। তো দেখো কি কি নিয়েছি এবং কোন সংবিধান থেকে নিয়েছি, এগুলো কিন্তু পরীক্ষা তোমাদের আসে, ঠিক আছে। নেক্সট দেখো, নিচের কোন বিজ্ঞানীকে সবুজ বিপ্লবের জনক বলা হয়? ওকে, মেঘনাদ সাহা, এম.এস. স্বামীনাথন, সেলিম আলী, পি.সি. মহলানবিশ। তো আমাদের এখানে নিচের কোন বিজ্ঞানীকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়? আমরা সকলে জানি অপশন নম্বর বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, এম.এস. স্বামীনাথন। দেখো, নরম্যান বোরল্যাক যদি আমরা বলি, তাহলে হচ্ছে বিশ্বের সবুজ বিপ্লবের জনক। এ কিন্তু মেক্সিকো যে আছে দেশটা, সেখানে তিনি সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন, ঠিক আছে। তো ভারতের এম.এস. স্বামীনাথনকে আমরা কি বলতে পারি? ভারতের সবুজ বিপ্লবের কিন্তু জনক বলা হয়, ঠিক আছে। 1960-এর দশকে, ঠিক আছে, গম এবং ধানের উপর কিন্তু সবুজ বিপ্লব তিনি ঘটিয়েছিলেন পাঞ্জাব এবং হরিয়ানার রাজ্যের মধ্যে, ঠিক আছে। কোথায়? পাঞ্জাব
আর হচ্ছে হরিয়ানা। এই দুটো রাজ্যের মধ্যে কিন্তু ভারতের প্রথম কি হয়েছিল, শিল্প বিপ্লব হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, কেরালা কালামন্ডলম থেকে কালরাথরম কি রয়েছে, কালবার্থারনম 2016 এবং কেরালা সঙ্গীত নাটক একাডেমি থেকে কলাশ্রী 2011 কে পুরস্কৃত করা, মানে 2011-তে কাকে পুরস্কৃত করা হয়েছিল। দেখো এগুলো কিন্তু আসছে আমাদের বিভিন্ন ধরনের নৃত্য থেকে শুরু করে, শাস্ত্রীয় নৃত্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের নৃত্য থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসে। এটাকে বলা হয় স্ট্যাটিক জিকে। দেখো স্ট্যাটিক জিকে থেকে কিন্তু সব থেকে বেশি পরীক্ষা আসে, যেটা আমি বলি যে 7 থেকে 8টা প্রশ্ন কিন্তু এই স্ট্যাটিক জিকে থেকেই আসে। ঠিক আছে, 7 থেকে 8টা, 7টা যদি আসে 14 নম্বর এই স্ট্যাটিক জিকে থেকে কিন্তু আসে। যতীন গোস্বামী, অনুরাধা পান্ডে, সুনন্দা নায়ার, MR কৃষ্ণমূর্তি। তো ভালো হবে, তো সকলে তোমরা পড়বে, পড়ে টড়ে কিন্তু পরীক্ষা দিতে যাবে। ঠিক আছে, তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। সুনন্দা নায়ার হচ্ছে আমাদের এখানে কালাথারামস 2016 এবং কেরালার সঙ্গীত নাটক একাডেমি থেকে কলাশ্রী 2011 কিন্তু পুরস্কৃত হয়েছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতে আইন প্রণয়নের ক্ষেত্রে কি বললাম, ভারতে আইন প্রণয়নের ক্ষেত্রে ড্যাশের সম্মতি না পাওয়া পর্যন্ত একটি বিল আইনে পরিণত হয় না। কার সম্মতি লাগে? এটি বিল পাস করার জন্য রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ, রাষ্ট্রপতির সাইন ছাড়া কিন্তু কোনো বিলেই পাস হতে পারে না। ঠিক আছে, নেক্সট দেখো, প্রোপেন এর রাসায়নিক সূত্র কি? সায়েন্স থেকে 1 থেকে 2টো প্রশ্ন কিন্তু তোমাদের আসে। ঠিক আছে, 1 থেকে 2টো প্রশ্ন সায়েন্স থেকে কিন্তু তোমাদের দেয়। C4H5, C3H4, C4H4, C3H5। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, C3H4 কিন্তু আমাদের প্রোপেনের রাসায়নিক সূত্র। দেখো, প্রোপেন একটি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। কি বললাম? প্রোপেন হলো একটি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এটি একটি বর্ণহীন গ্যাস এবং পেট্রোলিয়ামের মতো হালকা গন্ধযুক্ত। বোঝা গেল প্রোপেন জিনিসটা তাহলে কি? নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, 2022 সালের নভেম্বরে ঘোষণা অনুযায়ী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের, কি বললাম, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কোন সেক্টরের নেতৃত্বে থাকবেন ইন্সপেক্টর জেনারেল সীমা ধুন্দিয়া? তো কোন রাজ্যে থাকবেন? বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ। তো অপশন নাম্বার এখানে এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, বিহার রাজ্যে। ঠিক আছে, বিহার রাজ্যের রাজধানী কি? পাটনা। বিহার রাজ্যের রাজধানী কি? পাটনা। মুখ্যমন্ত্রীকে নীতিশ কুমার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, কোন শাস্ত্রীয় নৃত্য পরীক্ষায় বারবার তোমাদের আসে? শাস্ত্রীয় নৃত্য তোমরা দেখে যাবে টোটাল 8টা শাস্ত্রীয় নৃত্য রয়েছে। এই 8টা শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে কারা কারা জড়িত এবং কে কত সালে কি পুরস্কার পাচ্ছে, এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে দেখে যেতে হবে। তো দেখো, কোন শাস্ত্রীয় নৃত্য সাধারণত বিষ্ণুর মেয়েলি কাহিনী বর্ণনা করে? অপশনগুলো দেখে নাও, কর্থক, সাত্তরিয়া, মোহিনীনাট্যম, মণিপুরী। তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, মোহিনীনাট্যম। ওকে, দেখো ভারতে 8টি শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি স্থল হলো কি কি? এই 8টি শাস্ত্রীয় নৃত্যই বা কি কি এগুলো দেখে নেই। যেমন ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যে, কথাকলি কেরালা রাজ্য, তারপর হচ্ছে কি মণিপুরী, মণিপুর, মোহিনীঅট্টম হচ্ছে কেরালা। ঠিক আছে, এবার দেখো কি রয়েছে, কর্থক উত্তরপ্রদেশ, ওডিসি উড়িষ্যা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ এবং কি রয়েছে শাস্ত্রীয়া আসাম। ঠিক আছে, তো এই যে 8টা নৃত্য রয়েছে, এই 8টা নৃত্য কিন্তু শাস্ত্রীয় নৃত্য কিন্তু আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। কোন কোন রাজ্য থেকে নেওয়া হচ্ছে কিন্তু এই নৃত্যগুলো, সেগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে, প্লাস এদের সঙ্গে কারা কারা জড়িত সেই ব্যক্তিদের নামও কিন্তু আমাদের পড়তে হবে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, গভীর সমুদ্রের
থার্মাল, কি বললাম, গভীর সমুদ্রে হাইড্রোথার্মাল ইকোসিস্টেম ব্যতীত পৃথিবীর সমস্ত বাস্তুতন্ত্রের জন্য সূর্যই একমাত্র শক্তির উৎস, শক্তি খাদ্য শৃঙ্খলের পরবর্তী কি আসে? ঠিক আছে, এবার আমরা যদি সমুদ্রের গভীরে যাই, কি বললাম, এটা ধরো সমুদ্র, এটা কি, এটা সমুদ্র। তো সমুদ্রের ভিতরেও কিন্তু বাস্তুতন্ত্র রয়েছে। ঠিক আছে, সমুদ্রের ভিতরে কি রয়েছে, বাস্তুতন্ত্র রয়েছে। বাস্তুতন্ত্র বলতে এখানে বিভিন্ন ধরনের শ্যাওলা এইরকম করে গাছ টাছ জন্মায়, সমুদ্রের নিচেও কিন্তু গাছ জন্মায়। সেগুলোকে কারা খায়? সেগুলোকে ছোট ছোট পোকামাকড় বা মাছ খেয়ে নেয়। এবার দেখো মাছকে কে খায়? বড় বড় প্রাণীগুলো খায়। তারপরে এই মাছগুলোকে কে খায়? আরো বড় বড় প্রাণী খায়। তো এইভাবে কি হচ্ছে, এই বড় প্রাণীর সংখ্যাগুলো কিন্তু ছোট প্রাণীর থেকে কি হয়, কিন্তু বাড়তেই থাকে। ঠিক আছে, এগুলো প্রাণীর সংখ্যা কিন্তু বাড়তেই থাকে। তো এগুলো হচ্ছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের মধ্যে পড়ছে, সমুদ্রের মধ্যে। ঠিক আছে, এগুলো কিসের মধ্যে পড়ছে? সমুদ্রের মধ্যে পড়ছে। সেই রকমই আমাদের পৃথিবীর উপরে বা ভূপৃষ্ঠের উপরে, ঠিক আছে, আমাদের কিন্তু সেম সিস্টেম চলে। ছোট বস্তু থেকে বড় বস্তু, মানে একটার থেকে দুটো, দুটোর থেকে তিনটা, এইভাবে কিন্তু চলতেই থাকে। ঠিক আছে, তো সেটা কি হবে অ্যান্সার? প্রথম একবারে মেন জায়গাটা যদি আমরা দেখি, মানুষ, গাছপালা, তৃণভোজী, না কি হচ্ছে, মাংসাশী। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। কি হবে? গাছপালা। ঠিক আছে, গাছপালাকে কারা খায়? তৃণভোজীরা খায়। তৃণভোজীদেরকে খায়, মানুষ আবার খায়, বাঘ খায়, বাঘকে আবার মানুষদেরকে আবার কি করে, এইরকমই একটা যদি আমরা দেখি বৈশিষ্ট্য কিন্তু হচ্ছে হালকা হালকা। প্রথমে আমরা যদি দেখবো গাছপালা, এগুলো কিন্তু থাকছে। বোঝা গেল? চলো নেক্সট। হোলি হলো রঙের উৎসব, যেটা হিন্দু ড্যাশ মাসে পালিত হয়। সকলে তোমরা জানো হোলি হলো আমাদের একটা হিন্দুদের উৎসব, তাই না? আমরা কোন মাসে হোলি ফেস্টিভ্যাল করি বা উৎসবটা পালন করি, কোন মাসে? তোমরা সকলেই জানো, ফাল্গুন, চৈত্র, আশ্বিন, কার্তিক। তো ফাল্গুন মাসে আমাদের কি হয়? হোলি বা আবির খেলা হয়। নেক্সট দেখো, যৌন নিপীড়ন, যৌন হয়রানি, যৌন নিপীড়ন, যৌন হয়রানি এবং পর্নোগ্রাফির অপরাধ থেকে শিশুদের রক্ষা করার জন্য একটি আইন এবং বিশেষ আদালত স্থাপনের ব্যবস্থা করে, যাকে পক্সকো বলা হয়, তাই তো? উচ্চারণ আমার ভালো ঠিক হয় না, পক্সকো বা পক্সো হয়, তাই তো? সেই আইনটা কবে চালু করা হয়েছিল? যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন 2012, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন 2013, যৌন অপরাধ থেকে শিশুদের প্রতিরোধ আইন 2012, না যৌন অগ্নি পরীক্ষা আইন 2012 থেকে শিশুদের সুরক্ষা। তো অপশন নাম্বার কিন্তু এই আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। যৌন অপরাধ শিশুদের সুরক্ষা আইন 2012 সালে কিন্তু এটি গঠন করা হয় বা উদ্যোগ নেওয়া কিন্তু হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। ভারতীয় খাদ্য নিগম সরকার ঘোষিত ড্যাশ এ কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ করবে, যেটা হচ্ছে ন্যূনতম প্রাইস মূল্য দেওয়া হবে বা এমএসপি আমরা ধরতে পারি, এমএসপি। ঠিক আছে, তো এটাকে কি হচ্ছে? সর্বোচ্চ খুচরা মূল্য, প্রতিযোগিতামূলক মূল্য, না ন্যূনতম সমর্থন মূল্য, না মূল্য ছাড়। তো আমাদের কৃষকদের কাছ থেকে ধরো ধান কিনলো সরকার, তো সেটাকে আমরা কি বলবো, কত টাকা নিয়ে নেবে, এটাকে বলা হয় এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, বা যেটাকে আমরা বলবো ন্যূনতম সমর্থক মূল্য দিয়ে কিন্তু সরকার আমাদের থেকে নেবে। সি নাম্বার আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, নীতি আয়োগ এর বহুমাত্রিক দারিদ্র্য সূচক এমপিআই 2021 সালে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দেশের সবচেয়ে দরিদ্র রাজ্য ছিল? নীতি আয়োগের মতে 2021 সালে আমাদের সেন্সাস হওয়ার কথা ছিল, বা সেন্সাস হয়নি যদিও, তো এটা অনুযায়ী আমাদের বা অনুসারে ভারতের কোন রাজ্যটা সব থেকে বেশি গরিব রাজ্য? অপশনগুলো দেখে নেই, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব। তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, বিহার রাজ্য কিন্তু হয়ে যাবে। এবার নীতি আয়োগ সম্পর্কে জেনে নেই। নীতি আয়োগের পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশনস ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, মানে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা নীতি আয়োগ। ঠিক আছে, দেখো এটা 1 জানুয়ারি বা 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগ কিন্তু স্থাপনা হয়।
8ই ফেব্রুয়ারিতে। কত? 8ই ফেব্রুয়ারিতে প্রথম বৈঠক কিন্তু এটার অনুষ্ঠিত হয়। নীতি আয়োগের চেয়ারম্যানকে, অ্যাকচুয়ালি নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু থাকবেন, ঠিক আছে। নেক্সট দেখো, বিশ্বের প্রায় ড্যাশ দেশগুলি বর্তমানে WTO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য, যেটা 2014 জুন অনুযায়ী, মানে 2014 সালের জুনে অনুযায়ী ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস বিশ্ব বাণিজ্য সংস্থায় কতজন সদস্য ছিল? 128 জন, 160 জন, 198 জন, না 225 জন? তো আমাদের এখানে সঠিক অ্যান্সার 160 জন 2014 সালে অনুসারে WTO এর সদস্য। দেখো WTO এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মানে বিশ্ব বাণিজ্য সংস্থা। WTO এর সদর দপ্তর পরীক্ষায় আসে সুইজারল্যান্ডের জেনেভাতে। কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। এবং বিশ্ব বাণিজ্য সংস্থা যেটা WTO বললাম 1995 সালে প্রতিষ্ঠিত কিন্তু হয়েছিল। তো এই যে কি পয়েন্টসগুলো, এগুলো আপকামিং যে কোনো এক্সামের জন্য আমাদের ইম্পর্টেন্ট, SSC জিডির জন্য তো ইম্পর্টেন্ট থাকছেই। নেক্সট প্রশ্ন দেখো, সাবিত্রীবাই তার স্বামী জ্যোতিরাও ফুলে সাথে পুনেতে ভারতের প্রথম বালিকা বিদ্যালয়গুলির একটি ড্যাশে ভিদে ওয়াডায় প্রতিষ্ঠা করেছিলেন। এটি কিন্তু তোমাদের ক্লাসে আমি করিয়েছিলাম, যারা যারা তোমরা এর আগে আমার ক্লাস করেছো 2025কে টার্গেট রেখে যে আমি SSC জিডি করিয়েছিলাম, সেখানে কিন্তু এই প্রশ্নটি করিয়েছিলাম, ঠিক আছে। তো সাবিত্রীবাই তার স্বামী জ্যোতিরাও ফুলের সাথে পুনেতে ভারতের প্রথম বালিকা বিদ্যালয়গুলির একটি ড্যাশে ভিদে ওয়াডায় প্রতিষ্ঠা করেছিল, যেটা কত সালে? 1844, 1848, 1855, 1857। অপশন নম্বর বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, 1848 সালে। অ্যাকচুয়ালি সাবিত্রীবাই এবং জ্যোতিরাও ফুলে যে কিনা সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কে? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে। এরা কিন্তু অ্যাকচুয়ালি মহারাষ্ট্রের সমাজ সংস্কারক। কি বললাম? এরা হচ্ছে মহারাষ্ট্রের সমাজ সংস্কারক, জ্যোতিরাও ফুলে আর তার ওয়াইফ সাবিত্রীবাই। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতীয় ক্রীড়াবিদ সোমদেব দেববর্মন নিচে কোন খেলার সঙ্গে যুক্ত? আমার খেলা স্ট্যাটিক জিকে থেকে, ফুটবল, হকি, টেবিল টেনিস, লন টেনিস। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে লন টেনিস। দেখো 2018 সালে টেনিস খেলোয়াড় সোমদেব কিশোর দেববর্মন পদ্মশ্রী পুরস্কারে কিন্তু ভূষিত হন। কি পুরস্কারে? পদ্মশ্রী পুরস্কারে কিন্তু ভূষিত হন 2018 সালে। নেক্সট দেখো, নভেম্বর 2022 অনুযায়ী নিচের মধ্যে কে ভারতের মহারাষ্ট্রের রাজ্যপাল? অপশনগুলো দেখে নেই। গণেশলাল মাথুর, ভগৎ সিং কোশিয়ারি, মঙ্গুভাই ছাগনভাই প্যাটেল, আরিফ মোহাম্মদ খান। তো নভেম্বর 2022 অনুযায়ী নিচের মধ্যে কে ভারতের মহারাষ্ট্রের রাজ্যপাল? অপশন নম্বর বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, ভগৎ সিং কোশিয়ারি। একনাথ শিন্ডে কিন্তু এখন বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রয়েছেন। কে? একনাথ শিন্ডে, ঠিক আছে। তো রমেশ বাইশ বর্তমানে 2023 সাল থেকে মহারাষ্ট্রের 23তম কিন্তু রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। এখনো কিন্তু তিনি আছেন রমেশ বাইশ, এবং তার আগে ছিলেন কে? ভগৎ সিং কোশিয়ারি। তো দেখো এই ছিল আজকে আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র। ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।